তড়িৎ কোষ বা ইলেকট্রিক সেলের প্রথম ভাগের আলোচনায় অর্থাৎ এর আগের ভিডিওতে আমরা দেখলাম যে তড়িৎ কোষ কী, অর্থাৎ তড়িৎ কোষ বলতে কী বোঝায়, তার প্রকারভেদগুলো কী কী, একটা তড়িৎ কোষ কীভাবে গঠিত হয়, তার কনস্ট্রাকশনটা কীরকম সেটা আমরা জানলাম এবং দেখলাম যে একটা তড়িৎ কোষের কার্যনীতি অর্থাৎ তার প্রিন্সিপাল অফ ওয়ার্কিং, কীভাবে একটা তড়িৎ কোষ কাজ করে সেটা সম্বন্ধে বিস্তারিতভাবে এর আগের আলোচনায় আমরা দেখলাম। যেমনটা আমি বলেছিলাম, এই আলোচনাতে আমরা তড়িৎ কোষের সঙ্গে সম্পর্কিত কয়েকটা রাশি সম্পর্কে জানব। প্রথমটা আমরা যেটা জানবো সেটা হচ্ছে তড়িৎ চালক বল, ইংরেজিতে যাকে বলা হয় ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ। তারপরে আমরা দেখব যে অভ্যন্তরীণ রোধ বা ইন্টারনাল রেসিস্টেন্স বলতে কী বোঝায় এবং সবশেষে দেখব প্রান্তীয় বিভব বা টার্মিনাল ভোল্টেজ বলতে কী বোঝায়। তো চলো প্রথমে একটু খুব শর্টে রিক্যাপ করে নিই এর আগের আলোচনায় আমরা কি পড়েছিলাম, তাহলে দেখবে তার সঙ্গে এই আলোচনাটাকে লিঙ্ক করতে অনেক বেশি সুবিধা হবে। তাহলে এর আগে আলোচনা আমরা কি দেখলাম, এইরকম একটা ইলেকট্রিক সেলকে আমরা দেখলাম যে এইরকম একটা কন্টেইনার বা একটা পাত্রের মধ্যে আমরা কিছু পরিমাণ লঘু সালফিউরিক অ্যাসিড নিলাম, যাকে আমরা কি বলছি ইলেকট্রোলাইট, এবং এখানে দুটো পরিবাহী দণ্ডকে প্রবেশ করানো হয়েছে, যার একটার নাম দিয়ে দিলাম আমরা পি, আরেকটা দণ্ডের নাম দিয়ে দিলাম এন। ঠিক আছে, এবার এর মধ্যে যে লঘু সালফিউরিক অ্যাসিড আমরা নিয়ে থাকি, সেই লঘু সালফিউরিক অ্যাসিড কি করে আমরা জানি, লঘু H2SO4 বা সালফিউরিক অ্যাসিড এরা বিভক্ত হয়ে দুটো আয়নে পরিণত হয়। একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন যেটা পজিটিভলি চার্জড, আর একটা সালফেট আয়ন যেটা নেগেটিভলি চার্জড। এরকম দুটো হাইড্রোজেন আয়ন এবং একটা সালফেট আয়নে বিভক্ত হয়ে থাকে, অর্থাৎ এই রকম একটা সলিউশনের মধ্যে অসংখ্য হাইড্রোজেন আয়ন অসংখ্য সালফেট আয়ন থাকে। কি করে এই যে ইলেকট্রোলাইট এবং এই যে দণ্ড দুটো নিয়েছি যাকে আমরা বলে থাকি ইলেকট্রোড, এই ইলেকট্রোড এবং ইলেকট্রোলাইটের মধ্যে একটা কেমিক্যাল রিয়াকশন ঘটে। কি ধরনের কেমিক্যাল রিয়াকশন, এটাকে আমরা বলেছিলাম এক্সোথার্মিক কেমিক্যাল রিয়াকশন। এক্সোথার্মিক কেমিক্যাল রিয়াকশন এটা আমরা দেখেছিলাম। মানে এমন ধরনের একটা রিয়াকশন ঘটে যেখানে কিছু পরিমাণ এনার্জি প্রডিউস হয়, কিছু পরিমাণ শক্তি উৎপন্ন হয়, মানে এখানে কিছুটা এনার্জি প্রডিউস হয়। কি ধরনের এনার্জি আমরা দেখেছি যে এই যে বিক্রিয়াটা ঘটে এটা কি ধরনের বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া। তার মানে এই ক্ষেত্রে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন হয়, এটাকে আমরা বলতে পারি এখন এটা হচ্ছে তড়িৎ শক্তি। যার ফলে কি হয়, একটা ফোর্স জেনারেট হয়, একটা বল জেনারেট হয়, ফোর্স জেনারেট হয়, যার নাম দিয়ে দিয়েছিলাম আমরা ক্যাপিটাল লেটার এফ। এটা কি ধরনের ফোর্স, এটা হচ্ছে নন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। অর্থাৎ আমরা স্থির তড়িতের আলোচনার ক্ষেত্রে যেমনটা দেখেছিলাম যে কোনো একটা আধান কোথাও রাখলে পরে তার চারপাশে যেমন একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়, সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে অন্য কোনো আধানকে নিয়ে আসলে পরে তার উপর একটা বল প্রযুক্ত হয় সেই তড়িৎ ক্ষেত্রের জন্য, যাকে আমরা কি বলে থাকি স্থিরতাড়িতিক বল। সেই বলটার থেকে এই বলটা আলাদা, এখানে কেমিক্যাল রিয়াকশনের ফলে এই বলটা তৈরি হচ্ছে বলে এটাকে আমরা বলে থাকি নন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা অস্থিরতাড়িতিক বল। এই বলটি কি করে, এই সলিউশনের মধ্যে থাকা হাইড্রোজেন আয়ন এবং সালফেট আয়ন এদের মধ্যে বল প্রয়োগ করে। তার ফলে কি করে, এর মধ্যে থাকা হাইড্রোজেন আয়নগুলোকে সবগুলোকে পি প্লেটের দিকে গতিশীল করায় আর সালফেট আয়নগুলোকে এন প্লেটের দিকে গতিশীল করায়। তার ফলে কি হয়, একটা সময় পরে এই পি প্লেটগুলো পজিটিভলি চার্জড হয়ে যায়, এরকমভাবে পি প্লেটটা পজিটিভলি চার্জড হয়ে যায় এবং এন প্লেটটা এটা নেগেটিভলি চার্জড হয়ে যায়, এটা আমরা দেখলাম। এবং এই রকমভাবে পি প্লেটটা পজিটিভ চার্জড এবং এন প্লেটটা নেগেটিভলি চার্জড হওয়ার জন্য পি এবং এন প্লেটের মাঝখানে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয় এবং তড়িৎ ক্ষেত্র কোন দিক থেকে কোন দিক বরাবর হয় আমরা জানি পজিটিভ থেকে নেগেটিভের দিকে। এই যে পি প্লেটটা যেটা কিনা প্রাথমিকভাবে নিউট্রাল ছিল, তার নেট চার্জ কত ছিল, 0, কিন্তু হাইড্রোজেন আয়ন যেগুলো কিনা পজিটিভলি চার্জ সেগুলো এই পি প্লেটে আসার ফলে পি প্লেটটার নেট চার্জ কি হলো, পজিটিভ চার্জ। তার মানে তার পোটেনশিয়ালটাকে আমরা কি বলতে পারি, পজিটিভ পোটেনশিয়াল। সেই পজিটিভ পোটেনশিয়ালটাকে আমরা কি বলছিলাম, ভি পজিটিভ। ঠিক একইভাবে এন প্লেটটা যেখানে কিনা নেগেটিভলি চার্জ সালফেট আয়নগুলো আসছিল, তার ফলে এটা নেট চার্জ কি হয়ে গেল, নেগেটিভ চার্জ। তার ফলে তার যে পোটেনশিয়াল সেটা নেগেটিভ পোটেনশিয়াল, যেটাকে আমরা বলছি ভি নেগেটিভ। এই যে হাইড্রোজেন আয়নগুলোর পি প্লেটে এসে জমা হওয়া এবং সালফেট আয়নগুলোর এন প্লেটে এসে জমা হওয়া, যেটা কিনা এই অস্থিরতাত্ত্বিক বল মানে কেমিক্যাল রিয়াকশনের ফলে তৈরি হওয়া বল এফের কারণে হচ্ছে, এই প্রসেসটা কতক্ষণ পর্যন্ত চলবে। আমরা কি দেখলাম যে আমরা যখন ধারকত্বের আলোচনা করেছিলাম সেখানে আমরা কি দেখেছিলাম
যে এই রকম দুটো যদি পরিবাহী পাত আমরা নেই, ধরো এই একটা পরিবাহী পাত, এই একটা পরিবাহী পাত, তাহলে এই পরিবাহী পাতটা ধরো পজিটিভলি চার্জড আর এটা হচ্ছে নেগেটিভলি চার্জ, তাহলে কি হবে, দুটো পরিবাহী পাত যারা কিনা আহিত, তাহলে তাদের মাঝখানে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে এইরকমভাবে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়। সেই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা নির্ভর করে কার উপরে, এই যে আধান দ্বারা চার্জ হয়েছে সেই আধানের ঘনত্বের উপরে, অর্থাৎ এখানে আধানের পরিমাণটা যত বেশি হবে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য তত বেশি হবে। মানে আমি কি বলতে চাইছি যে এখানে এই পি প্লেটের মধ্যে কিছু পরিমাণ হাইড্রোজেন আয়ন এখানে এসে জমা হলো, কিছু পরিমাণ সালফেট আয়ন এই এন প্লেটে এসে জমা হলো। সবগুলো তো আর একবারে জমা হয়নি, মনে করো প্রথমে দুটো পজিটিভ আয়ন এখানে জমা হয়েছে, দুটো নেগেটিভ আয়ন এখানে জমা হয়েছে, তখন যে তড়িৎ ক্ষেত্র তৈরি হবে সেটা ধরে নিচ্ছি আমরা E1। কিছুক্ষণ পরে এখানে মনে করো 5টা পজিটিভ চার্জ জমা হলো, এখানে 5টা নেগেটিভ চার্জ জমা হলো, তখন মনে করো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে E2। আমি কি বললাম, যত আধানের পরিমাণ বাড়তে থাকবে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য তত বাড়তে থাকবে। তার মানে যখন দুটো পজিটিভ চার্জ দুটো নেগেটিভ চার্জ ছিল তখন তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যদি E1 হয়, কিছুক্ষণ পরে যখন এখানে 5টা পজিটিভ চার্জ জমা হয়েছে এখানে এবং 5টা নেগেটিভ চার্জ জমা হয়েছে তখন তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যদি E2 হয়, তাহলে খুব স্বাভাবিকভাবেই E1 এর থেকে E2টা বড় হবে। তার মানে সময়ের সঙ্গে সঙ্গে যত এখানে পজিটিভ চার্জ বেশি জমা হচ্ছে, এখানে যত বেশি নেগেটিভ চার্জ জমা হচ্ছে, এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা বাড়ছে। তার ফলে কি হবে, আমরা দেখেছি F ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ই, এটা আমরা দেখেছিলাম, এটাকে আমরা নাম দিই FE। এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, মানে কিউ পরিমাণ চার্জকে যদি আমরা ই তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসি তাহলে তার উপরে FE পরিমাণ তড়িৎ বল প্রযুক্ত হবে। তার মানে এই ভেতরে থাকা যে হাইড্রোজেন আয়নগুলো, তুমি একটা চিন্তা করো, এই একটা মনে করো পজিটিভলি চার্জড হাইড্রোজেন আয়ন, তাহলে পজিটিভলি চার্জড হাইড্রোজেনটা আয়নটার উপরে কি হবে, এই তড়িৎ ক্ষেত্রের জন্য এই দিকমুখী একটা তড়িৎ বল প্রযুক্ত হবে, যেটাকে আমরা কি বলছি FE। কেন, কারণ আমরা জানি কোনো একটা ধনাত্মক চার্জের উপরে যে ই তড়িৎ ক্ষেত্রের জন্য তড়িৎ বল FE প্রযুক্ত হচ্ছে তার অভিমুখ কোন দিক বরাবর হবে, তড়িৎ ক্ষেত্রের অভিমুখ যেই দিক বরাবর সেই দিক বরাবরই ক্রিয়া করবে। আর তড়িৎ ক্ষেত্রের অভিমুখ হচ্ছে আমাদের বাঁ দিক থেকে ডান দিক বরাবর, অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভের দিকে। তাহলে এই পজিটিভলি চার্জ হাইড্রোজেন আয়নটার উপরে এই ইলেকট্রিক ফিল্ডের জন্য যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স FE ক্রিয়া করবে সেটা কোন দিক বরাবর ক্রিয়া করবে, এই দিক বরাবর। আবার এই যে আমাদের অস্থির তাড়িতিক বল কেমিক্যাল রিয়াকশনের ফলে তৈরি হলো, সেটা কি করছিল, পজিটিভ চার্জগুলোকে সব পি প্লেটের দিকে নিয়ে আসছিল, অর্থাৎ এটার উপরে এই দিকমুখী একটা F বল প্রযুক্ত হবে। তাহলে যেটা আমার প্রশ্ন ছিল যে এই হাইড্রোজেন আয়নগুলোর পি প্লেটে জমা হওয়া এবং সালফেট আয়নগুলোর এন প্লেটে জমা হওয়া, এই প্রসিডিওরটা কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত না এই F এর ভ্যালুটা FE এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। এটা আমরা দেখেছিলাম। সেটা কীরকমভাবে, এই যে পজিটিভ চার্জটা তার উপরে এদিকমুখী একটা FE বল প্রযুক্ত হচ্ছে, এদিকমুখী F বল প্রযুক্ত হচ্ছে। প্রাথমিকভাবে যখন এখানে দুটো পজিটিভ চার্জ ছিল এখানে দুটো নেগেটিভ চার্জ ছিল তখন তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ছিল E1, তখন ধরে নাও বলের মানটা ছিল F1, FE বলটার মান ছিল F1। যখন এখানে 5টা পজিটিভ চার্জ জমা হলো এখানে 5টা নেগেটিভ চার্জ জমা হলো তখন মনে করো এখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে E2, তার মানে বলের মানটা হচ্ছে এখন F2। এখানে দেখো এই E1 এর থেকে যদি E2 বড় হয় তাহলে F1 এর থেকে F2টা বড় হবে। এই যে আমরা দেখছি E এর ভ্যালু যত বাড়তে থাকবে F এর ভ্যালু তত বাড়তে থাকবে, কারণ Q মানে এই যে পজিটিভলি চার্জ হাইড্রোজেন আয়ন তার আধানের পরিমাণ তো কম আর বেশি হচ্ছে না, সেটা তো ফিক্সড। তার মানে Eটা যদি বাড়তে থাকে তাহলে F এর ভ্যালুটা বাড়তে থাকবে। তাহলে যখন 5টা পজিটিভ চার্জ 5টা নেগেটিভ চার্জ জমা হলো তখন তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বেশি হওয়ার জন্য এই স্থির তাড়িতিক বলটার মানটাও বেশি হবে। তার মানে সময় যত বাড়ছে, যত এখানে বেশি সংখ্যক পজিটিভ চার্জ জমা হচ্ছে, যত এখানে বেশি সংখ্যক নেগেটিভ চার্জ জমা হচ্ছে, এই তড়িৎ স্থির তাড়িতিক বলটার মান বেড়ে যাচ্ছে। তাহলে একটা সময় এমন হবে যখন আমাদের এই F এর ভ্যালুটা FE এর সঙ্গে সমান হয়ে যাবে। যখন F এর ভ্যালুটা FE এর সঙ্গে সমান হয়ে যাবে তখন এই পজিটিভ চার্জটা না এদিক বরাবর যাবে না এদিক বরাবর যাবে, তখন সে তার জায়গাতেই থাকবে। ঠিক একইভাবে সালফেট আয়নের ক্ষেত্রেও তাই হবে। যদি একটা নেগেটিভলি চার্জ সালফেট আয়নের কথা চিন্তা করো, তার উপরে এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কোন দিক বরাবর ক্রিয়া করবে, ইলেকট্রিক ফিল্ড এর জন্য এই দিক বরাবর ক্রিয়া করবে। আর আমরা দেখলাম যে এই F বলটা এই নেগেটিভ চার্জগুলোকে এন প্লেটের দিকে নিয়ে যাচ্ছিল, তার এটাকে এদিক বরাবর নিয়ে যাচ্ছিল। এই প্রসেসটা বন্ধ হয়ে যাবে, কেন, কারণ F এর ভ্যালুটা FE এর সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা যেটা পেয়েছিলাম যে যখন F ইজ ইকুয়ালস টু FE এটা হয়ে যাচ্ছে তখন আমরা কি পেলাম যে পি প্লেট
এই যে পি প্লেট, এই পি প্লেটটা এখন ম্যাক্সিমাম পজিটিভলি চার্জড, এটা এখন ম্যাক্সিমাম পজিটিভলি চার্জড। এই অবস্থায় এর পোটেনশিয়াল বা তার বিভবের মানটা কত পেয়েছি আমরা? ভি পজিটিভ। ঠিক একইভাবে আমাদের এন প্লেটটা কি হচ্ছে? এখন এন প্লেটটা এই অবস্থায় যখন এফ ইজ ইকুয়ালস টু এফ ই, এইটা যখন আমরা পাবো সেই অবস্থায় এটা এখন ম্যাক্সিমাম নেগেটিভলি চার্জড, নেগেটিভলি চার্জড। এই অবস্থায় এর বিভবের মানটা কত ধরেছি আমরা? ভি নেগেটিভ। এইভাবে আমাদের তৈরি হয়ে গেল আমাদের ইলেকট্রিক সেল বা ব্যাটারিটা আমাদের তৈরি হয়ে গেল। ইলেকট্রিক সেল বা ব্যাটারি তৈরি হয়ে গেল। এটা আমরা দেখেছিলাম এর আগের আলোচনায়, তৈরি হয়ে গেল। মানে ইলেকট্রিক সেল বা ব্যাটারি কখন তৈরি হবে? যখন এই প্লেটটা ম্যাক্সিমাম পজিটিভলি চার্জড হয়ে যাবে, এই প্লেটটা ম্যাক্সিমাম নেগেটিভলি চার্জড হয়ে যাবে, বা বলতে পারি এই প্লেটের বিভব সর্বোচ্চ হবে আর এই প্লেটটা সর্বনিম্ন বিভবে থাকবে। হলো। এবার আমরা কি করলাম? একটা পরিবাহী তারকে নিলাম, এই একটা পরিবাহী তার। এবার পরিবাহী তারে কি করলাম? একটা প্রান্ত আমরা এইরকমভাবে এই পজিটিভ টার্মিনালের সঙ্গে যুক্ত করে দিলাম, আর অপর প্রান্তটা এরকমভাবে এই নেগেটিভ টার্মিনালের সঙ্গে যুক্ত করে দিলাম। এবার এই পরিবাহীটার মধ্যে কি হয়েছে? অসংখ্য মুক্ত ইলেকট্রন রয়েছে। তাহলে মুক্ত ইলেকট্রনগুলো কোন দিক বরাবর গতিশীল হবে? নেগেটিভ প্লেট থেকে দূরে, আর পজিটিভ প্লেটের দিকে, অর্থাৎ ডান দিক থেকে বাদিক বরাবর গতিশীল হবে। তাহলে মাইনাস কিউ পরিমাণ চার্জ যদি ডান দিক থেকে বাদিক বরাবর গতিশীল হয়, তাহলে পরোক্ষভাবে আমরা কি বলতে পারি? প্লাস কিউ পরিমাণ চার্জ বাদিক থেকে ডান দিক বরাবর গতিশীল। এই যে প্লাস কিউ পরিমাণ চার্জটা বাদিক থেকে ডান দিক বরাবর গতিশীল। এখন এই প্লাস কিউ চার্জটা এই পরিবাহী তার দিয়ে এন প্লেটে আসলো। ধরে নিচ্ছি প্লাস কিউ চার্জটা এখান থেকে এই জায়গাতে আসলো। এবার যখনই প্লাস কিউ চার্জটা এখানে আসবে, তার উপরে এই ই তড়িৎ ক্ষেত্রের জন্য এদিক বরাবর একটি তড়িৎ বল প্রযুক্ত হবে। এদিক থেকে এদিক বরাবর একটা তড়িৎ বল প্রযুক্ত হচ্ছে এফ ই। আচ্ছা, আমি এখানে কাজ করি, এই জিনিসটা তো বুঝে গেছি, এটাকে মুছে দিই, এটা একটু মুছে দিই, নাহলে নোংরা হয়ে যাবে। আচ্ছা, এটার থেকে এদিক বরাবর একটা তড়িৎ বল প্রযুক্ত হচ্ছে, আর এই এফ বলটা এটার উপরে এদিক থেকে এদিক বরাবর বল প্রয়োগ করছে এফ, এটা আমরা দেখেছি। তাহলে এই যে প্লাস কিউ চার্জ, এই প্লাস কিউ চার্জটা এখন কোন দিক বরাবর যাবে? আমরা দেখলাম যে যখন ব্যাটারিটা তৈরি হয়েছিল তখন এফ এর ভ্যালুটা এফ এর সঙ্গে সমান হচ্ছে, কিন্তু যখন একটা পজিটিভ চার্জ এখানে চলে এলো তখন এফ এর ভ্যালুটা কমে যায় এবং এফ এর ভ্যালুটা তুলনামূলকভাবে বেশি হয়। কী করে হয়েছিল? এটা আগের আলোচনা আমরা বিস্তারিতভাবে দেখেছি, এটার এখন আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করব না, তোমরা নিশ্চয়ই দেখেছো। এবার দেখো, এই যে এফ এর ভ্যালুটা বেশি হয়ে যাওয়ার জন্য কী করবে? এই এফটা এই পজিটিভ চার্জটাকে এই নেগেটিভ প্লেট থেকে, অর্থাৎ এন প্লেট থেকে টেনে এই পি প্লেটের দিকে নিয়ে আসবে। এই পজিটিভ চার্জটা এখন কোথায় আসলো? নেগেটিভ প্লেট অর্থাৎ এন প্লেট থেকে প্লাস কিউ চার্জটা এখন পি প্লেটে এলো। এই পজিটিভ চার্জ প্লাস কিউটাকে এই এন প্লেট থেকে পি প্লেটে নিয়ে আসতে হলে এই অস্থির তাড়িতিক বল, যেটা কেমিক্যাল রিয়াকশনের ফলে তৈরি হচ্ছে, এই এফ বলটাকে কিছু পরিমাণ কার্য করতে হচ্ছে এই বলের বিরুদ্ধে গিয়ে, তাই না? এই যে প্লাস কিউ পরিমাণ চার্জটা, এটার উপরে এই ই তড়িৎ ক্ষেত্রের জন্য এদিকমুখী একটা তড়িৎ বল প্রযুক্ত হচ্ছে, যেটা চাইছে না এটা এখান থেকে এদিক বরাবর যাক, কিন্তু এফ বলটা একে জোর করে এখান থেকে টেনে এখানে নিয়ে আসছে। তার মানে কি বলতে পারি? এই এফটা বলের বিরুদ্ধে কিছু পরিমাণ কৃতকার্য করছে। তাহলে এটাকে যদি আমি এখন লিখি, এখানে কি লিখতে পারি? দেখো, এটাকে আমি লিখছি, প্লাস কিউ পরিমাণ চার্জকে এন প্লেট থেকে পি প্লেটে নিয়ে আসতে ধরে নিচ্ছি ডাব্লু পরিমাণ কৃতকার্য করতে হয়। ডাব্লু পরিমাণ কৃতকার্য করতে হয়। বোঝা গেল? তাহলে এই এফ বলটা কি করছে? এটাকে এখান থেকে বলের বিরুদ্ধে এন প্লেট থেকে পি প্লেটের দিকে নিয়ে আসছে। তাহলে কি করতে হবে? একে কিছু পরিমাণ কৃতকার্য করতে হবে। কি কত পরিমাণ কৃতকার্য? আমরা ধরে নিচ্ছি ডাব্লু পরিমাণ কৃতকার্য করতে হবে। সেই কথাটি আমি এখানে লিখলাম যে প্লাস কিউ চার্জকে এন প্লেট থেকে পি প্লেটে নিয়ে আসতে এই এফ বল দ্বারা ডাব্লু পরিমাণ কৃতকার্য করতে হচ্ছে।
তাহলে একক ধনাত্মক আধানকে অর্থাৎ +1 এই পরিমাণ চার্জকে এন প্লেট থেকে পি প্লেটে নিয়ে আসতে কত পরিমাণ কৃতকার্য করতে হবে? W/Q এই পরিমাণ কৃতকার্য করতে হয়, তাই কি না? এটাই হচ্ছে আমাদের ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক বল। এটাই হচ্ছে তড়িৎ চালক বল। তড়িৎ চালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স, যাকে ইন শর্ট আমরা বলে থাকি ইএমএফ। এটাকে আমরা প্রকাশ করি এই রকম ই দিয়ে, বোঝা গেল? তাহলে ইটা আমরা কি বলতে পারি? ই হচ্ছে W/Q। পরিষ্কার? তাহলে ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ সেটা আমরা কি পেলাম? W/Q, অর্থাৎ একক পরিমাণ আধানকে এন প্লেট থেকে পি প্লেটে নিয়ে আসতে এই এফ বল দ্বারা কত পরিমাণ কৃতকার্য করতে হচ্ছে? W পরিমাণ কৃতকার্য করতে হচ্ছে। তাহলে একক ধনাত্মক আধানকে এন প্লেট থেকে পি প্লেটে বলের বিরুদ্ধে নিয়ে আসতে কত পরিমাণ কৃতকার্য করতে হবে? W/Q এই পরিমাণ কৃতকার্য করতে হবে। এটাকেই বলা হয় তড়িৎচালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ। অর্থাৎ ইএমএফ হচ্ছে, এটাকে আমরা বলতে পারি একক আধানে কৃতকার্য। কার দ্বারা? এফ বল দ্বারা। এই যে আমাদের নন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এফ, এই এফ বল দ্বারা কৃতকার্য। তাহলে দেখো এইখানে যেটা আমরা পেলাম, এটা আছে, এখানে একটা কাজ করি, এটাকে একটু বক্সের মধ্যে করে রাখি। এটাকে একটা বক্স করে দিলাম, ঠিক আছে? এইটাকে একটু বক্সের মধ্যে করে রাখলাম। আচ্ছা, তাহলে এই ইএমএফ এর মধ্যে দেখো একটা কথা রয়েছে, ফোর্স। এই যে ফোর্স বা বল, আমাদের প্রাথমিকভাবে কি মনে হয়েছিল যখন আমরা নামটা শুনেছিলাম আলোচনা শুরু করার আগে, যখন আমরা দেখলাম যে তড়িৎচালক বল নিয়ে আজকে আলোচনা হবে, তার মানে আমরা ভাবছিলাম যে কোনো এক ধরনের বল, সেটা নিয়ে এটা বোধহয় আলোচনা হচ্ছে। কিন্তু আমরা ফাইনালি যেটা পেলাম ইএমএফ বা তড়িৎচালক বল, সেটা কিন্তু আসলে বল নয়, এটা কিন্তু আসলে একক আধানে কৃতকার্য। তার মানে এটা নামে বল হলেও এটা কিন্তু আসলে কোনো বল নয়। তাহলে সবসময় মনে রাখতে হবে যে তড়িৎচালক বল কিন্তু আসলে কোনো বল নয়, এটা হচ্ছে একক আধানের ওপরে কৃতকার্য। পরিষ্কার? তাহলে এটাকে আমরা আরেকভাবেও লিখতে পারি। দেখো এটাকে একটু উপর দিকে তুলে দিই। এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি। দেখো আমরা কি জানি? আমরা জানি যে কৃতকার্য বা ওয়ার্ক ডান মানে কি হয়? বল ইন্টু সরণ, তাই তো? বল ইন্টু সরণ। তাহলে এখানে আমাদের কৃতকার্য ডাব্লু ভ্যালুটা কত হবে? বল মানে এখানে কোন বলের কথা বলা হচ্ছে? ফোর্স জেনারেট, যে আমাদের এখানে এফ পরিমাণ বল প্রযুক্ত হয়েছে কেমিক্যাল রিয়াকশনের ফলে, নন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স সেটা এই +Q চার্জটাকে জোর করে নিয়ে আসছে, বলের বিরুদ্ধে কৃতকার্য করছে। তাহলে এটা হচ্ছে আমাদের এফ বল। আর সরণ কতটা হবে? সরণ হবে আমাদের এই এন প্লেট এবং পি প্লেটের মধ্যে যে ডিস্টেন্স সেটা। কারণ এই যে +Q চার্জটাকে এই এফ বলটা এখান থেকে টেনে এখানে নিয়ে আসছে, সেই ডিস্টেন্সটা আসলে কত? এই এন প্লেট এবং পি প্লেটের মধ্যে ডিস্টেন্স, সেটা ধরে নিচ্ছি এই ডিস্টেন্সটা হচ্ছে ডি। হলো? তাহলে এখানে আমরা সরণের জায়গায় কি লিখতে পারি? ডি। তাহলে ডি কি বলা হচ্ছে? পি প্লেট এবং এন প্লেটের মধ্যে যে ডিস্টেন্স সেটা। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু আমরা কি পেলাম? এফ ইন্টু ডি। তাহলে এই এক্সপ্রেশনটাকে আমরা এইভাবেও লিখতে পারি, ই ইজ ইকুয়ালস টু W/Q। এটা অ্যাকচুয়ালি হচ্ছে এফ ইন্টু ডি ডিভাইডেড বাই কিউ। তাহলে এটাকেও আমরা একটু বক্সের মধ্যে করে রাখি। ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স, এটা হচ্ছে আমাদের ইএমএফ। আচ্ছা, এবার দেখো একটা মজার জিনিস। আমরা কি দেখলাম? যে এই নন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যেটা কেমিক্যাল রিয়াকশনের ফলে তৈরি হচ্ছে, এটা স্থির তাড়িতিক বল অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এফ এর সঙ্গে সমান হচ্ছে। কখন? যখন ইলেকট্রিক সেল বা ব্যাটারির সঙ্গে কোনো পরিবাহী তার বা
কোনো এক্সটার্নাল সার্কিট যুক্ত করা হয়নি। কি বললাম কথাটা একটু বোঝার চেষ্টা করি। এখানে দেখো আমরা কি বললাম, এই আলোচনার থেকে দেখলাম যে এই এফ এর ভ্যালুটা যখন এফ এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে তখন পি প্লেটটা আমাদের ম্যাক্সিমাম পজিটিভলি চার্জড হলো, এন প্লেটটা ম্যাক্সিমাম নেগেটিভলি চার্জড হলো। এই অবস্থাতে আমরা ধরে নিলাম পি প্লেটটা হচ্ছে ভি পজিটিভ পোটেনশিয়ালে রয়েছে, এন প্লেটটা ভি নেগেটিভ পোটেনশিয়ালে রয়েছে এবং আমাদের ইলেকট্রিক সেল বা ব্যাটারি এটা তৈরি হয়ে গেছে। এবার আমরা কি করলাম, এইরকমভাবে একটা পরিবাহী তার নিলাম যেটাকে আমরা বাইরে থেকে এই ইলেকট্রিক সেল বা ব্যাটারির সঙ্গে কানেক্ট করেছি। এখানে কোনো জটিল কোনো সার্কিটও হতে পারত, কিন্তু আমরা খুব সহজভাবে বোঝানোর জন্য একটা সিম্পল পরিবাহী তারকে এখানে এক্সটার্নালি এই ইলেকট্রিক সেলটার সঙ্গে কানেক্ট করেছি। এখানে আমরা এটাই বোঝাতে চাইছি যে কোনো একটা পরিবাহী তারকে বা কোনো একটা রেসিস্টরকে বা অন্য কোনো জটিল কোনো সার্কিটকে যদি এখানে আমরা কানেক্ট করতাম তাহলে কি হতো, সেখান থেকে এইরকমভাবে একটা প্লাস কিউ চার্জ যখনই এই নেগেটিভ টার্মিনালে ঢুকতো সঙ্গে সঙ্গে এর এফি এর ভ্যালুটা কমে যেত, যেটা কিনা যখন এই সার্কিটটাকে আমি কানেক্ট করিনি তখন কিন্তু এফি এর ভ্যালুটা এফি এর সঙ্গে সমান ছিল। কিন্তু যেই মুহূর্তে আমরা এক্সটার্নাল কোনো সার্কিটকে আমরা কানেক্ট করলাম তখন কি হচ্ছে, তার থেকে একটা পজিটিভ চার্জ এখানে ঢুকছে, মানে অ্যাকচুয়ালি ইলেকট্রনটা ঢুকছে, আমরা উল্টোভাবে বলতে পারি যে একটা প্লাস কিউ পরিমাণ চার্জ এই এন প্লেটে ঢুকছে, কিন্তু যখনই ঢুকছে তখনই দেখো এই এফি এর ভ্যালুটা এফ এর থেকে কমে যাচ্ছে, তাই না? তাহলে আমি যেটা বলতে চাইছি যে এই এফ এর ভ্যালুটা এফ এর সঙ্গে ততক্ষণ পর্যন্তই সমান ছিল যতক্ষণ পর্যন্ত আমরা কোনো বাইরে থেকে কোনো পরিবাহী তার বা কোনো এক্সটার্নাল সার্কিটকে এই ইলেকট্রিক সেল বা ব্যাটারির সঙ্গে কানেক্ট করিনি। এই কথাটাই আমি এখানে নিচে লিখলাম। দেখো আরেকবার দেখো ভালো করে, তাহলে বুঝতে পারবে আমি কি বললাম। এফ ইজ ইকুয়ালস টু এফই কখন, যখন ইলেকট্রিক সেলের সঙ্গে কোনো পরিবাহী তার বা কোনো এক্সটার্নাল সার্কিট যুক্ত করা হয়নি, তাই তো? তার মানে যখন, এই কথাটাকে একটু মনে রাখবে কিন্তু এখন দেখো, তাহলে যখন আমরা কোনো এক্সটার্নালি কোনো পরিবাহী তার বা কোনো সার্কিটকে বা কোনো রেসিস্টরকে যখন ওই ইলেকট্রিক সেল বা ব্যাটারির সঙ্গে যুক্ত করিনি তখন আমাদের এফ এর ভ্যালুটা কত হচ্ছে, এফ ইজ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে এফ ই। আবার আমরা জানি এফ এর ভ্যালু কত হয়, কিউ ইন্টু ই। তাহলে এই এক্সপ্রেশন যেটা আমরা পেয়েছিলাম এই এক্সপ্রেশনের মধ্যে আমরা কি লিখতে পারি, ই ইজ ইকুয়ালস টু W ডিভাইডেড বাই কিউ, এটাকে আমরা কি লিখছিলাম, এফ ইন্টু ডি ডিভাইডেড বাই কিউ। তাহলে এফ এর জায়গায় এখন আমি কি লিখতে পারি, কিউ ইন্টু ই লিখতে পারি, খুব সহজে লিখতে পারি, কিউ ইন্টু ই ইন্টু ডি ডিভাইডেড বাই কিউ। তাহলে কিউ কিউ ক্যান্সেল আউট হয়ে গেল, আমাদের কাছে কি পড়ে থাকলো, ই ইজ ইকুয়ালস টু ই ইন্টু ডি। এইবার একটা ছোট্ট জিনিসকে একটু রিক্যাপ করো, আমরা ইলেকট্রোস্ট্যাটিকে পড়েছিলাম যখন আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই ও বিভব পার্থক্য ভি এর মধ্যে সম্পর্কটা দেখেছিলাম, এর সম্পর্ক। সেখানে আমরা একটা এক্সপ্রেশন পেয়েছিলাম কি, ই ইজ ইকুয়ালস টু মাইনাস ডিভি ডিভাইডেড বাই ডিআর। এখানে আমাদের নেগেটিভ সাইনটা কি রিপ্রেজেন্ট করছে, যে তড়িৎ ক্ষেত্রে অভিমুখ বরাবর যদি আমরা সামনের দিকে এগোতে থাকি তাহলে এই বিভবের ভ্যালুটা ক্রমশ কমতে থাকবে, এটা আমরা পেয়েছিলাম। তার মানে এখান থেকে যদি আমরা এই নেগেটিভ সাইনকে বাদ দিই, তার মানে শুধুমাত্র যদি আমরা নিউমেরিক্যাল ভ্যালু, তার সংখ্যাগতভাবে পরিমাপটাই কনসিডার করি, তাহলে আমরা কি লিখতে পারি, নিউমেরিক্যালি মানে আমরা এই নেগেটিভ সাইনটাকে মানে তার ডিরেকশনের ব্যাপারটাকে বাদ দিলাম, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি, ই ইজ ইকুয়ালস টু ডিভি ডিভাইডেড বাই ডিআর। মানে এইরকম ধরো, এটা একটু অন্য কালারে করি, এইরকম ধরো একটা পরিবাহী তার রয়েছে, তাহলে পরিবাহী তারের দুই প্রান্তের মধ্যে মনে করো বিভব পার্থক্য হচ্ছে ডিভি, ঠিক আছে, এবং এর দুই প্রান্তের মধ্যে দূরত্ব হচ্ছে ডিআর, ঠিক আছে? তাহলে কি বলতে পারি, এদের মধ্য দিয়ে যে এই পাশটা যদি ভি পজিটিভ হয়, এই পাশটা যদি ভি নেগেটিভ হয়, তাহলে পজিটিভ থেকে নেগেটিভের দিক বরাবর এদিক বরাবর একটা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য পাবো ই, তাহলে ই এর ভ্যালুটা এই ডিভি ডিভাইড বাই ডিআর এর সঙ্গে সমান হচ্ছে, এই কথাটি তো বোঝানো হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে এই উপরোক্ত আলোচনাটি রয়েছে, এই আলোচনার ক্ষেত্রে আমাদের ই এর ডিরেকশনটা হচ্ছে এদিক বরাবর। আমাদের এখানে ডি আর বলতে অ্যাকচুয়ালি কি বুঝতে চাইছি, ডি আর হচ্ছে এই প্লেট দুটির মধ্যবর্তীকার যে ডিস্টেন্স ডি সেটাকে বোঝাচ্ছে।
আর ডিভি বলতে কি বোঝানো হচ্ছে, এই ভি পজিটিভ মাইনাস ভি নেগেটিভ, তাই না? এই জিনিসটাই তো আমরা দেখলাম এই ক্ষেত্রেও। এই পাশটা হচ্ছে ভি পজিটিভ, এই পাশটা হচ্ছে ভি নেগেটিভ, তাদের মাঝখানে একটা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, সেটা কত হচ্ছে ই। এবং তাহলে এই পাশটা যদি আমাদের পি প্লেট হয়, এই পাশটা যদি আমাদের এন প্লেট হয়, তাহলে পি এবং এন প্লেটের মধ্যে ডিস্টেন্স সেটা অ্যাকচুয়ালি কত হয়েছে আমাদের, সেটা হচ্ছে ডি। তাহলে আমরা বলতে পারি ডি আর এর ভ্যালুটা অ্যাকচুয়ালি ডি এর সঙ্গে সমান, আর আমাদের ডিভি এর ভ্যালুটা অ্যাকচুয়ালি ভি পজিটিভ মাইনাস ভি নেগেটিভ এটার সঙ্গে সমান। তাহলে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি E is equals to V positive minus V negative divided by D, মানে E into D is equals to হবে V positive minus V negative, তাই না? তাহলে এটাকে যদি আমরা এখানে লিখি তাহলে কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি E is equals to V positive minus V negative। এইটাকে একটা বক্সের মধ্যে করে রাখি। এটাও একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এটাও একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এটা কি বোঝাচ্ছে, যে কোনো একটা ইলেকট্রিক সেলের দুই প্রান্তের মধ্যে যে বিভব পার্থক্য, মানে ভি পজিটিভ আর ভি নেগেটিভ বলতে কি বোঝাচ্ছে, পি প্লেটের যে বিভব এবং এন প্লেটের মধ্যে যে বিভব, তার মানে পি এবং এন প্লেটের মধ্যে যে বিভব পার্থক্য, পি এবং এন প্লেটের মধ্যে বিভব পার্থক্য মানে ইলেকট্রিক সেলের দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্যটা কার সঙ্গে সমান হচ্ছে, ওই ইলেকট্রিক সেলের ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বলের সঙ্গে সমান। কখন, একটা শর্ত রয়েছে এখানে, যেই কথাটা একটু আগে আমি লিখলাম, কখন, যখন আমাদের এফ এর ভ্যালুটা এফ এর সঙ্গে সমান হবে, অর্থাৎ ইলেকট্রিক সেলের সঙ্গে কোনো পরিবাহী বা কোনো এক্সটার্নাল সার্কিটকে যুক্ত করা হয়নি। তাহলে কোনো একটি ইলেকট্রিক সেল বা ব্যাটারির সঙ্গে যখন কোনো এক্সটার্নাল সার্কিটকে আমরা যুক্ত করব না, তখন ব্যাটারির ইএমএফ বা তড়িৎচালক বলের যে ভ্যালু হবে, তার দুই প্রান্তের মধ্যে যে বিভব পার্থক্যের ভ্যালু, এই দুটো পরস্পরের সঙ্গে সমান হবে। কিন্তু এই কথাটাকে এখানে একটু মাথায় রাখতে হবে। সেটা কি, সেটা হচ্ছে যে ইএমএফ অর্থাৎ আমাদের ই ও বিভব পার্থক্য যেটা কত, ভি পজিটিভ মাইনাস ভি নেগেটিভ, দুটো আলাদা জিনিস। এইটা কিন্তু মনে রাখতে হবে, আলাদা রাশি, এইটা আমাদেরকে মনে রাখতে হবে। কি বললাম, যে ই এর ভ্যালুটা ভি পজিটিভ মাইনাস ভি নেগেটিভ, মানে ইএমএফ পোটেনশিয়াল ডিফারেন্সের সঙ্গে সমান। কখন, যখন ইলেকট্রিক সেলের সঙ্গে কোনো এক্সটার্নাল সার্কিট যুক্ত করা হয়নি। এটা সংখ্যাগতভাবে ই এবং ভি পজিটিভ মাইনাস ভি নেগেটিভ, মানে বিভব পার্থক্য ইএমএফ এর সঙ্গে সমান হবে সংখ্যাগতভাবে। তার মানে এই না যে ইএমএফ আর পোটেনশিয়াল ডিফারেন্স একই জিনিস। পরিষ্কার হবে কথাটা? তাহলে ইএমএফ এবং বিভব পার্থক্য দুটো আলাদা রাশি। এই ইএমএফ এর একক কি হয়, এই ইএমএফ এর একক অর্থাৎ ইএমএফ বলতে আমরা ই কে বোঝাচ্ছি, ইএমএফ এর একক হচ্ছে ভোল্ট ইন এসআই। কি করে, বুঝতেই পারছো যে পোটেনশিয়াল ডিফারেন্সকে আমরা সবসময় কীভাবে মেজার করি, ভোল্ট এককে মেজার করি। সেদিক দিয়ে তুমি বলতে পারো এটার ইউনিট হবে ভোল্ট। আবার তোমরা এই জিনিসটা এই এক্সপ্রেশন থেকেও বলতে পারো। কীভাবে, দেখো আমরা জানি কি ই ইজ ইকুয়ালস টু কী হলো, ই ইন্টু ডি। ই বলতে কি বোঝানো হয়, আমরা এখান থেকে এটা একটু লিখি এখানে, এটা একটা অন্য কালার দিয়ে করি। দেখো আমরা এখান থেকে কী পেলাম, ই ইজ ইকুয়ালস টু ইলেকট্রিক ফিল্ড ই ইন্টু ডি, এটা হচ্ছে ডিস্টেন্স। তাহলে ই এর একক কি, ই এর একক হচ্ছে ভোল্ট পার মিটার। আমরা জানি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক দুইভাবে আমরা মেজার করতে পারি, এক হয় কি নিউটন পার কুলম, আরেকটা হয় ভোল্ট পার মিটার। তাহলে আমরা যদি ভোল্ট পার মিটারটাকে কনসিডার করি, তাহলে ইয়ের এককটা কী হবে, এই ইয়ের এককটা হবে ভোল্ট পার মিটার ইন্টু ডিস্টেন্সের একক হচ্ছে মিটার। তাহলে মিটার ক্যান্সেল আউট হয়ে গেল, কি পড়ে থাকলো, ইয়ের একক হলো ভোল্ট। পরিষ্কার? তাহলে এইভাবেও আমরা বলতে পারি যে ইএমএফ এর একক হচ্ছে ভোল্ট। তাহলে ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বল বা ইএমএফ বলতে কি বোঝায়, তার একক কি হয়, সেটাকে কীভাবে পরিমাপ করা যায়, কখন বা কোন ক্ষেত্রে কোন বিশেষ কন্ডিশনে ইএমএফ এর ভ্যালু পোটেনশিয়াল ডিফারেন্সের সঙ্গে সমান হয়, সেটা এখান থেকে আমরা পেয়ে গেলাম।
এইবার চলে আসি আমাদের দ্বিতীয় রাশিটা, যেটার নাম হচ্ছে ইন্টারনাল রেসিস্ট্যান্স। দেখো, ইন্টারনাল রেসিস্ট্যান্স বা অভ্যন্তরীণ রোধ, ইন্টারনাল রেসিস্ট্যান্স, বাংলায় বললে অভ্যন্তরীণ রোধ। ধরো তুমি বাজারে গেলে, বাজারে গিয়ে তোমার মনে করো দেওয়াল ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেছে বা টিভি রিমোটের ব্যাটারি শেষ হয়ে গেছে, তাহলে কি করলে? একটা পেন্সিল ব্যাটারিকে বাজার থেকে কিনে নিয়ে এলে। এই ধরে নাও একটা পেন্সিল ব্যাটারি, আমি একটু রাফলি আঁকি এখানে। এই হচ্ছে মনে করো একটা পেন্সিল ব্যাটারি, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল, এটা আমরা জানি। এবার দেখলে এই পেন্সিল ব্যাটারি গায়ে লেখা আছে 1.5 ভোল্ট। খেয়াল করে দেখলে দেখবে এরকমই লেখা থাকে 1.5 ভোল্ট। বলো তো এই 1.5 ভোল্ট যেটা কিনা এই ব্যাটারি গায়ে লেখা আছে, সেটা আসলে কি রিপ্রেজেন্ট করছে? সেটা আসলে ওই ব্যাটারির ইএমএফ বা তড়িৎচালক বল কে মেজার করাচ্ছে। এটা হচ্ছে 1.5 ভোল্ট। বোঝা গেল তাহলে কথাটা? আচ্ছা, এই বলো তো তাহলে এই যে ব্যাটারিটা, তার দুই প্রান্তের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সের ভ্যালুটা কত হবে এই অবস্থায়? এই অবস্থায় এই দুই প্রান্তের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স, সেটা কত হবে? ভি পজিটিভ মাইনাস ভি নেগেটিভ। সেটা কত হবে? ওই 1.5 ভোল্টই হবে। কারণ এই ব্যাটারির সঙ্গে এখন কোনো বাইরে থেকে কিছু কানেক্ট করা নেই। সেই অবস্থাতে তার ইএমএফের ভ্যালু তার দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্যের সঙ্গে সমান হবে। মানে এখানে যদি আমি একটা মনে করো এক্সাম্পল হিসাবে ধরে নাও, এখানে আমি একটা ভোল্ট মিটারকে কানেক্ট করেছি। ভোল্ট মিটার কী কাজ করে একটু খালি জেনে রাখো, যে ভোল্ট মিটারের কাজ হলো বিভব পার্থক্যকে মেজার করা। এই ভোল্ট মিটার কীভাবে তৈরি করা হয় এটা নিয়েও আমরা পরবর্তীতে বিস্তারিতভাবে জানবো। যেমনটা আমরা তড়িৎ কোষ সম্বন্ধে জানলাম, এই ভোল্ট মিটার কীভাবে তৈরি করা হয় সেটাও আমরা পরবর্তীতে জানবো। এখন আপাতত জেনে রাখো যে ভোল্ট মিটারের কাজ হচ্ছে দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্যকে মেজার করা। তাহলে একটা ভোল্ট মিটার লাগালে পরে সেটা দেখাবে 1.5 ভোল্ট। কখন? যখন এই ব্যাটারির সঙ্গে অন্য কোনো কিছু কানেক্ট করা নেই। সিম্পল একটা ব্যাটারি আমি নিয়ে এলাম, তার দুই প্রান্তের বিভব পার্থক্য মাপলাম, দেখলাম ওর গায়ে লেখা আছে 1.5 ভোল্ট, রিডিংও দেখাচ্ছে 1.5 ভোল্ট। কিন্তু মজার ঘটনা তখনই ঘটে যখন এই ব্যাটারির সঙ্গে আমি কোনো কিছুকে কানেক্ট করে দেবো। কীরকম ব্যাপারটা? ধরো আমি একটু আরেকবার আঁকছি এটাকে। এই ধরে নাও একটা আমার কাছে ব্যাটারি রয়েছে, এই একটা পেন্সিল ব্যাটারি বাজার থেকে আমি কিনে নিয়ে এলাম। ব্যাটারি এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, তাহলে এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল, গায়ে লেখা হচ্ছে 1.5 ভোল্ট। তার মানে আমি বুঝে গেলাম তার ইএমএফ এর ভ্যালু হচ্ছে 1.5 ভোল্ট। এইবার এই ব্যাটারির সঙ্গে বাইরে থেকে মনে করো এইরকমভাবে একটা রোধকে কানেক্ট করলাম। এরকম একটা পরিবাহী তারকে কানেক্ট করলাম, যে পরিবাহী তারটা রোধ মনে করো আর। ঠিক আছে, এবার কি করলাম? এই রোধের অ্যাক্রসে আমি একটা ভোল্ট মিটারকে লাগালাম। ঠিক আছে, এই জায়গাতে একটা ভোল্ট মিটারকে লাগালাম। ভোল্ট মিটারের কী কাজ? এই রোধের দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্যটা কত সেটা সে মেজার করবে, এই ভি। ঠিক আছে, দেখা যায় যে এইখানে আমরা যেমন এই ক্ষেত্রে দেখলাম যে এইটার দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্যটা কত হওয়া উচিত? ইএমএফ এর সঙ্গে সমান, অর্থাৎ 1.5 ভোল্ট পাওয়া উচিত। তাহলে এইখানে আমরা যদি 1.5 ভোল্ট, মানে এই প্রান্তটা হচ্ছে আমাদের পজিটিভ পোটেনশিয়াল ভি পজিটিভ, এই প্রান্তটা হচ্ছে নেগেটিভ পোটেনশিয়াল ভি নেগেটিভ রয়েছে। তাহলে এটাকে যদি আমরা এভাবে কানেক্ট করে দিই তাহলে কি হবে? এই প্রান্তটা আমাদের ভি পজিটিভ হওয়ার কথা, এই প্রান্তটা আমাদের ভি নেগেটিভ হওয়ার কথা। তাহলে সেই লজিক অনুযায়ী এখানে আমাদের ভি এর যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমাদের কি পাওয়া উচিত ছিল? এই ভি এর ভ্যালুটা অ্যাকচুয়ালি পাওয়া উচিত ছিল ভি পজিটিভ মাইনাস ভি নেগেটিভ। কিন্তু মজার ঘটনা হলো প্র্যাকটিক্যালি আমরা এই ভি এর ভ্যালুটা, যেটা কিনা 1.5 ভোল্ট পাওয়ার কথা ছিল, এটা আমাদের পাওয়ার কথা ছিল, কিন্তু আমরা কি পেলাম? দেখা যায় যে এই ভি এর ভ্যালুটা ইজ নট ইজ ইকুয়ালস টু ভি প্লাস মাইনাস ভি মাইনাস, মানে এটা 1.5 ভোল্টের সঙ্গে সমান হচ্ছে না, এটা পাচ্ছি। বোঝা গেল? পাওয়ার কথা ছিল আমার 1.5 ভোল্ট, দেখা যাচ্ছে যে ভি এর ভ্যালুটা 1.5 ভোল্ট হচ্ছে না, এই ভোল্ট মিটারের রিডিং 1.5 ভোল্ট দিচ্ছে না। দেখা যায় এই ভি এর ভ্যালুটা যেটা পেলাম ওটা আমাদের 1.5 ভোল্টের থেকে কম।
পাওয়া যাচ্ছে না, সেটা মানে কি বেশি হতে পারে কম হতে পারে, কিন্তু না বেশি তো হবেই না, বরঞ্চ এটা কম হচ্ছে। তার মানে ই এর ভ্যালুর থেকে এই ভি এর ভ্যালুটা কম হয়ে যাচ্ছে। পরিষ্কার? তাহলে এই কথাটাকে আমরা এইভাবেও লিখতে পারি। এই কথাটাকে যদি আমরা এইভাবে লিখি, ভি ইজ ইকুয়ালস টু অ্যাকচুয়ালি আমাদের ই মাইনাস সামথিং, ধরে নিচ্ছি সেটা ভি ড্যাশ। তার মানে এই জিনিসটা যদি আমি সংখ্যাগতভাবে বোঝাই তাহলে এইভাবে লিখতে পারি, ধরে নাও আমার পাওয়ার কথা ছিল 1.5 ভোল্ট, কিন্তু এইখানে আমাদের ভি এর রিডিংটা দেখাচ্ছে 1 ভোল্ট। তার মানে আমি 0.5 ভোল্ট পরিমাণ কম পাচ্ছি। সেটা কত? এটাই হচ্ছে আমাদের 0.5 ভোল্ট। তার মানে আমার পাওয়ার কথা ছিল 1.5 ভোল্ট, কিন্তু আমি 0.5 ভোল্ট কম পাচ্ছি। তার মানে আমি ভি এর যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের 1 ভোল্ট। এইবার প্রশ্নটা হচ্ছে যে এই 0.5 ভোল্টটা যেটা কিনা আমি এখানে কম পাচ্ছি সেটা কোথায় গেল? এটা জানার জন্য আবার আমাদেরকে সেই আগের জায়গাতে ফিরে যেতে হবে। এই ছিল আমাদের ইলেকট্রিক সেলটা, এটা হচ্ছে আমাদের পি প্লেট, এটা হচ্ছে আমাদের এন প্লেট, এটা আমাদের পজিটিভ পোটেনশিয়ালে রয়েছে, এটা আমাদের নেগেটিভ পোটেনশিয়ালে রয়েছে। এটা কত? ভি পজিটিভ, এটা হচ্ছে ভি নেগেটিভ। এটা আমরা দেখেছিলাম। যখন এক্সটার্নালি এইরকম একটা পরিবাহী তারকে আমরা কানেক্ট করব, এরকম ধরনের পরিবাহী তার যার রেসিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে আর, এইটাকে আমরা এক্সটার্নালি এটার সঙ্গে কানেক্ট করে দিয়েছি এরকমভাবে। ঠিক আছে? তাহলে কি হচ্ছে? এর মধ্যে কি রয়েছে? অসংখ্য মুক্ত ইলেকট্রন রয়েছে, এরকম অসংখ্য মুক্ত ইলেকট্রন রয়েছে। তাই ইলেকট্রনটা কি করছে? এই পরিবাহী তার দিয়ে এখান দিয়ে এসে এই পরিবাহীতে ঢুকছে। ঢোকার পরে কি হচ্ছে? এখানে যে ইলেকট্রিক ফিল্ড ই রয়েছে, এই ইলেকট্রিক ফিল্ডের জন্য এটার উপরে এদিক থেকে এদিক বরাবর একটা বল প্রযুক্ত হচ্ছে, এটাই কত বলছি? এফ ই। এই থেকে এদিক বরাবর কেন হলো? আশা করি তোমাদের এটা বুঝতে অসুবিধা নেই, কারণ আমরা জানি এফ ইজ ইকুয়ালস টু মাইনাস ই ইন্টু ই। তাহলে সেটার অভিমুখ কোন দিক বরাবর হবে? ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ যে দিক বরাবর, এফ এর অভিমুখ ঠিক তার উল্টো দিক বরাবর, নেগেটিভ চার্জের ক্ষেত্রে। এটা এই ক্ষেত্রে বোঝানো হচ্ছে। তাহলে এই ইলেকট্রনটার ওপরে এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এর জন্য ডান দিক থেকে বাদিকমুখী একটা এফি বল প্রযুক্ত হবে। কিন্তু এখানে আমরা কি দেখেছিলাম? যে এই কেমিক্যাল রিয়াকশনের ফলে তৈরি হওয়া এফ বলটা, এটা এই এফ এর তুলনায় বেশি হয়ে যায়, যে যার ফলে এই ইলেকট্রনটা এখন এখান থেকে এই এন প্লেটের দিকে ছুটে আসে। এই যখন ইলেকট্রনটা এখান থেকে এদিক বরাবর ছুটে আসে তখনই একটা মজার ঘটনা ঘটে। কারণ কি? এই যে আমরা সলিউশনটা নিয়েছি, লঘু সালফিউরিক অ্যাসিড সলিউশনটা নিয়েছি, এর মধ্যে কি রয়েছে? অসংখ্য হাইড্রোজেন আয়ন এবং সালফেট আয়ন রয়েছে। এটা আমরা দেখলাম একটু আগেই, যে এখানে যে ইলেকট্রোলাইটটা নেওয়া হয় H2SO4, এখানে যে আমরা ইলেকট্রোলাইটটা নিই H2SO4, এটা অ্যাকচুয়ালি দুটো হাইড্রোজেন আয়ন এবং একটা সালফেট আয়নে বিভক্ত হয়ে থাকে। তার মানে এর মধ্যে অসংখ্য এরকম হাইড্রোজেন আয়ন সালফেট আয়ন ঘোরাঘুরি করছে। ইলেকট্রনটা যখন এই প্লেট থেকে এই প্লেটের দিকে যায় তখন এই হাইড্রোজেন এবং সালফেট আয়নগুলোর সঙ্গে ধাক্কা খায়। তার মানে কি বলতে পারি? এই ইলেকট্রনটার গতিপথের মধ্যে একটা বাধার সৃষ্টি হচ্ছে। তাহলে ইলেকট্রনের গতিপথের বাধা মানে কি? পরোক্ষভাবে বলতে পারি তড়িৎ প্রবাহের বাধা। কারণ ইলেকট্রনগুলো যেদিক বরাবর গতিশীল হচ্ছে, কারেন্ট তার ঠিক বিপরীত দিক বরাবর গতিশীল হচ্ছে। তার মানে ইলেকট্রনের গতিতে বাধা পাওয়া মানে তড়িৎ প্রবাহের গতিতে বাধা পাওয়া, আর তড়িৎ প্রবাহের গতিতে বাধা পাওয়াকেই আমরা কি বলে থাকি? রোধ বা রেসিস্ট্যান্স। তার মানে আমরা কি বলতে পারি? এই ইলেকট্রিক সেলের ভেতরে তড়িৎ প্রবাহের বিরুদ্ধে একটা বাধার সৃষ্টি হচ্ছে, মানে সেখানে একটা রোধের সৃষ্টি হচ্ছে। যেহেতু এই রোধটা ইলেকট্রিক সেলের ভেতরে তৈরি হয়, এই জন্য এই রোধটাকে আমরা বলে থাকি অভ্যন্তরীণ রোধ বা ইন্টারনাল রেসিস্ট্যান্স। পরিষ্কার হলো অভ্যন্তরীণ রোধ কি? আমি আরেকটু ছোট্ট করে রিক্যাপ করি। এই যে ইলেকট্রনটা এই তার বেয়ে যখন পি প্লেটে এলো, তখন এই নন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যা কিনা কেমিক্যাল রিয়াকশনের ফলে তৈরি হয়েছে, এটা এই এফ এর তুলনায় বেশি হয়ে যায়, যার ফলে কি হয়? এই ইলেকট্রনটা এখানে থাকে না, এই ইলেকট্রনটা এই পি প্লেট থেকে এন প্লেটের দিকে গতিশীল হয়। এবার এই যে ভেতরে সলিউশনটা রয়েছে তার মধ্যে কি রয়েছে? এই সলিউশনের ভেতরে অসংখ্য হাইড্রোজেন আয়ন, অসংখ্য সালফেট আয়ন ঘোরাঘুরি করছে। তো ইলেকট্রনটার গতিপথের মধ্যে একটা বাধার সৃষ্টি করছে কে? এই আয়নগুলো। তার মানে ইলেকট্রনগুলো এই আয়নগুলোর সঙ্গে ধাক্কা খাচ্ছে, তার ফলে গতির পথে একটা বাধার সৃষ্টি হচ্ছে। গতিতে বাধা মানে কি হচ্ছে? ইলেকট্রনের গতিতে বাধা মানে ইলেকট্রনের গতির বিপরীত দিক বরাবর তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে, তার মানে তড়িৎ প্রবাহের মধ্যে একটা বাধার সৃষ্টি হচ্ছে। তাহলে তড়িৎ প্রবাহের বাধাকে আমরা কি বলে থাকি? রোধ বা রেসিস্ট্যান্স। আর এই রোধটা যেহেতু ইলেকট্রিক সেলের ভেতরে তৈরি হচ্ছে, এই জন্য এই রোধটাকে আমরা বলে থাকি ইন্টারনাল রেসিস্ট্যান্স বা
অভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণ রোধ পরিষ্কার হলো? তাহলে অভ্যন্তরীণ রোধ কি? এই অভ্যন্তরীণ রোধকে আমরা স্মল লেটার আর দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে এই ইলেকট্রিক সেলটার জন্য, ঠিক আছে, এই ইলেকট্রিক সেলটার জন্য এই পজিটিভ টার্মিনাল থেকে আই অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হচ্ছে, ধরে নিচ্ছি। তাহলে পজিটিভ টার্মিনাল থেকে আই অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হচ্ছে, নেগেটিভ টার্মিনাল দিয়ে এই আই কারেন্টটা ঢুকছে ইলেকট্রনের গতির বিপরীত দিক বরাবর, অর্থাৎ এই দিক থেকে এই দিক বরাবর আই অ্যামাউন্ট অফ কারেন্টের ফ্লো হচ্ছে। ভেতরে রেসিস্টেন্স আর এর জন্য ভেতরে একটা বিভব পার্থক্যের সৃষ্টি হবে। সেটা কত হবে? আই ইন্টু স্মল আর, ওহমের সূত্র থেকে এটা জানি। সেটা আসলে কোনটা? এটা আসলে এই যে আমাদের ভি ড্যাশ, এইটাই হচ্ছে আমাদের এই ভি ড্যাশ, যার ভ্যালু কত? 0.5 ভোল্ট। পরিষ্কার হলো কথাটা? তার মানে এই ব্যাটারির ইএমএফ যখন আমরা বাজার থেকে কিনে এনেছিলাম তখন পেয়েছিলাম কত? 1.5 ভোল্ট, যেটা আসলে তার দুই প্রান্তের বিভব পার্থক্যের সঙ্গে সমান 1.5 ভোল্ট। আমরা এক্সপেক্ট করেছিলাম যখন এরকম একটা আর রোধের পরিবাহীকে যখন যুক্ত করব এই ব্যাটারির সঙ্গে, তখন এর অ্যাক্রসে যদি আমরা একটা ভোল্ট মিটারকে লাগাই তাহলে তারও রিডিং পাওয়া উচিত ছিল 1.5 ভোল্ট। কিন্তু দেখা যায় প্র্যাকটিক্যালি যে সেটা এই 1.5 ভোল্টের থেকে কম হয়। আমরা ফর এক্সাম্পল ধরে নিচ্ছি সেটা 1 ভোল্ট। তাহলে সেটা যদি 1 ভোল্ট হয় তাহলে বাকি যে 0.5 ভোল্ট সেটা কোথায় গেল? সেটা আসলে এই ব্যাটারির ভেতরেই অপচয় হয়ে যায়। মানে ব্যাটারির ভেতরে তৈরি হওয়া যে রেসিস্টেন্স বা রোধ, যেটাকে আমরা নাম দিচ্ছি ইন্টারনাল রেসিস্টেন্স বা অভ্যন্তরীণ রোধ, যাকে আমরা স্মল লেটার আর দিয়ে রিপ্রেজেন্ট করছি, সেখানে ব্যয়িত হয়ে যাচ্ছে। তাহলে কত পরিমাণ ব্যয়িত হয়ে যাচ্ছে? 0.5 ভোল্ট। সেটা হচ্ছে আমাদের এই ভি ড্যাশ। পরিষ্কার হলো? তাহলে এই এক্সপ্রেশনটাকে যদি একটু পরিষ্কার করে লিখি তাহলে আমরা লিখতে পারি এরকমভাবে এটাকে। তাহলে আমাদের ভি অ্যাকচুয়ালি হবে ই মাইনাস আই ইন্টু আর। এইটাকে একটা বক্সের মধ্যে করে রাখো, এটা একটা খুব ইম্পর্টেন্ট রিলেশন। ভি ইজ ইকুয়ালস টু ই মাইনাস আই আর। আচ্ছা, এবার দেখো এই পুরো ঘটনাটিকে আমরা একটু ইলেকট্রনিক যে স্ট্যান্ডার্ড সিম্বলগুলো ব্যবহার করা হয় সেই সিম্বল ব্যবহার করে আমরা একটু এঁকে দেখাই। মানে প্র্যাকটিক্যালি তোমরা বইতে যে সমস্ত ইলেকট্রনিক সিম্বলগুলো দেখে এই পুরো সার্কিট এই কনসেপ্টটাকে ব্যবহার করবে, এই রিলেশনগুলোকে ব্যবহার করবে। মানে আমরা যেমন ইলেকট্রিক সেলকে বোঝানোর জন্য বারবার তো এরকমভাবে আঁকতে পারবো না। আমরা সাধারণত কী জানি? ইলেকট্রিক সেলটা এইরকম দেখতে, মানে আসলে এটা হচ্ছে এইরকম, তাই না? এটা হচ্ছে পজিটিভ প্লেট, এটা হচ্ছে নেগেটিভ প্লেট, এটা পি প্লেট, এটা এন প্লেট। এরকমভাবে একটা ইলেকট্রিক সেল, মানে এই পুরো জিনিসটাকে আমরা এইভাবে বোঝাই। তাহলে এই পুরো ঘটনাটাকে যদি আমি আঁকি তাহলে কীরকম হবে ব্যাপারটা? এই হচ্ছে আমার একটা ইলেকট্রিক সেল, যার ইএমএফ এর ভ্যালু কত হচ্ছে? 1.5 ভোল্ট। ঠিক আছে, এবারে কী করলাম? এর সঙ্গে আমি একটা রেসিস্টরকে যুক্ত করে দিলাম। এইরকম একটা রেসিস্টর রয়েছে যার রেসিস্ট্যান্সের ভ্যালু কত? আর। এটাকে আমরা এই ইলেকট্রিক সেলের সঙ্গে যুক্ত করে দিলাম এইভাবে। তাহলে এর দুই প্রান্তের মধ্যে, এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল, দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্যটা কত হচ্ছে? ভি পজিটিভ মাইনাস ভি নেগেটিভ, সেটা কত? 1.5 ভোল্ট। তাহলে আমাদের এক্সপেক্টেড ছিল যে এই প্রান্তটা যদি ভি পজিটিভ হয়, এটা যদি ভি নেগেটিভ হয়, তাহলে এই প্রান্তটাও ভি পজিটিভ হবে, এই প্রান্তটাও ভি নেগেটিভ হবে। তাহলে এর অ্যাক্রসে যদি আমি একটা ভোল্ট মিটারকে লাগাই, এখানে যদি আমি একটা ভোল্ট মিটারকে লাগাই, তাহলে সেই রিডিংটা আমাদের পাওয়া উচিত ছিল, সেই ভি এর ভ্যালুটা আমাদের পাওয়া উচিত ছিল 1.5 ভোল্ট। কিন্তু দেখা যায় যে প্র্যাকটিক্যালি আমরা এই জিনিসটাকে পাই না। প্র্যাকটিক্যালি আমরা যে জিনিসটাকে পাই সেটা দেখতে অনেকটা এই রকম। সেটা কীরকম? এই হচ্ছে আমাদের ইলেকট্রিক সেল, ঠিক আছে, এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। এবার কি করা হচ্ছে? এটার এই প্রান্তের সঙ্গে এবং এই প্রান্তের সঙ্গে আমরা একটা এইরকম আর রেসিস্টেন্সের একটা এইরকম রেসিস্টর পরিবাহী যাই বলো না কেন, এটাকে আমরা এটার সঙ্গে কানেক্ট করে দিচ্ছি এইরকমভাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমার পাওয়ার কথা ছিল 1.5 ভোল্ট। এখান থেকে আমরা প্র্যাকটিক্যালি যেটা পাচ্ছি, এর মাঝখানে প্র্যাকটিক্যালি আমরা যেটা পাচ্ছি ভি এর ভ্যালুটা, সেটা পাচ্ছি 1 ভোল্ট। ধরে নিচ্ছি এই ব্যাটারিটায় কানেক্ট করার ফলে এটার মধ্য দিয়ে আই ইজ ইকুয়ালস টু 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, ধরে নাও। আর আর এর ভ্যালুটা, এই আর এর ভ্যালুটা ধরে নাও 1 ওহম। তাহলে আমরা কি বলতে পারি? ভি ইজ ইকুয়ালস টু আই ইন্টু আর, ওহমের সূত্র অনুযায়ী এটা কত হচ্ছে? 1 ইন্টু 1 মানে হচ্ছে 1 ভোল্ট। মিলে গেল ব্যাপারটা। তাহলে এখানে আমাদের ইয়ের ভ্যালুটা কত? ইয়ের ভ্যালুটা হচ্ছে 1.5 ভোল্ট।
তাহলে এখানে 1.5 ভোল্টের জায়গায় আমরা পাচ্ছি 1 ভোল্ট। তাহলে বাকি 0.5 ভোল্ট সেটা কোথায় গেল? দেখলাম এখানে একটু আগেই এর ভেতরেই নষ্ট হয়ে যাচ্ছে, ভেতরে একটা রেসিস্ট্যান্স তৈরি হচ্ছে স্মল আর। এই স্মল আরটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? এর জন্য আমরা এই ব্যাটারির সঙ্গে বা এই ইলেকট্রিক সেলের সঙ্গে এর পাশেই ছোট্ট করে একটা এইরকমভাবে রেসিস্ট্যান্সকে দেখিয়ে দিই। বোঝা গেল? এইটা হচ্ছে আমাদের স্মল আর, যার ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 0.5 ওহম। তাহলে কি হবে? এখান দিয়ে যদি আই অ্যামাউন্ট অফ কারেন্ট যায়, এখান দিয়ে আই অ্যামাউন্ট অফ কারেন্ট এলো, তাহলে এটাকে আমরা কি বলছিলাম? ভি ড্যাশ। সেই ভি ড্যাশটা কত? ওহমের সূত্র অনুযায়ী আই ইন্টু স্মল আর। আইয়ের ভ্যালু হচ্ছে 1 অ্যাম্পিয়ার, আর এর ভ্যালু হচ্ছে 0.5 ওহম। ঠিক আছে, এর ওহমটা এখানে লিখছি না, 0.5। তাহলে এখান থেকে আমরা পেলাম 0.5 ভোল্ট। হলো ব্যাপারটা? তার মানে আমাদের ইলেকট্রিক সেলটার বিভব হচ্ছে 1.5 ভোল্ট, তার মধ্যে 0.5 ভোল্ট এই ইন্টারনাল রেসিস্টেন্সের মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে, আর বাকি যে 1 ভোল্ট পড়ে থাকলো সেটা আমরা এই রেসিস্টেন্সের অ্যাক্রসে পাচ্ছি। এখানে একটা জিনিসকে খেয়াল রাখবে যে ইন্টারনাল রেসিস্টেন্স বা অভ্যন্তরীণ রোধ ব্যাটারির ভেতরে তৈরি হয়, কিন্তু আমরা যখন কোনো ইলেকট্রনিক সার্কিটের মধ্যে আঁকি তখন আমরা ইলেকট্রিক সেলের বাইরে এর কাছাকাছি সিরিজে এরকমভাবে এটাকে লাগিয়ে দিই। বোঝা গেল? তার মানে ইলেকট্রিক সেল হচ্ছে এইরকম, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা দেখব ইলেকট্রিক সেলটা হচ্ছে এইরকম একটা ইলেকট্রিক সেল, তার সঙ্গে সিরিজে এরকমভাবে ছোট্ট করে একটা রেসিস্ট্যান্স আঁকা থাকে। এটা হচ্ছে ইএমএফ, এটা হচ্ছে তার ইন্টারনাল রেসিস্ট্যান্স বা অভ্যন্তরীণ রোধ। সিরিজে এই ইলেকট্রিক সেলের সঙ্গে কানেক্ট করে আঁকানো থাকে। পরিষ্কার? তাহলে যখনই তোমরা বইয়ের মধ্যে কোনো ইলেকট্রিক সার্কিট এরকম দেখবে, তখন দেখবে যে এই যে ছোট্ট একটা রেসিস্ট্যান্স বাইরে লেখা থাকে সেটা আসলে তার ইন্টারনাল রেসিস্ট্যান্স বা অভ্যন্তরীণ রোধকে বোঝাচ্ছে, যেটা প্র্যাকটিক্যালি তার ভেতরেই থাকে, কিন্তু আমরা যখন সার্কিটকে আঁকবো তখন এরকমভাবে বাইরে এঁকে থাকি, কিন্তু সেটা সবসময় এই ইলেকট্রিক সেলের ভেতরের রেসিস্ট্যান্সকে বোঝাচ্ছে। তাহলে ইন্টারনাল রেসিস্ট্যান্স কি সেটা আমরা বুঝে গেলাম। এবার ছোট্ট একটু আলোচনা রয়েছে, যেটা হচ্ছে আমাদের টার্মিনাল ভোল্টেজ বা প্রান্তীয় বিভব। প্রান্তীয় বিভব খুব সহজ জিনিস, সেটা আমরা অলরেডি এখানে ডিসকাস করেই এসেছি। দেখো, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রান্তীয় বিভব বা টার্মিনাল ভোল্টেজ। দেখো, এটা খুব সহজ জিনিস। সেটা কি? এটা হচ্ছে যে আমরা এখানে একটা কথা লিখি, তাহলে যে ব্যাপারটা বুঝতে পারবেন। আমরা কি দেখলাম? যখন ইলেকট্রিক সেলের সঙ্গে কোনো সার্কিট যুক্ত করি না তখন যে পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য পাই, সেটাকে আমরা কি বলছি? ইএমএফ। সংখ্যাগতভাবে এই যে ই এর ভ্যালুটা আমাদের দেখেছিলাম না, ই এর ভ্যালুটা আমাদের ভি পজিটিভ মাইনাস ভি নেগেটিভের সঙ্গে সমান। কখন? যখন বাইরে থেকে কোনো এক্সটার্নাল সার্কিট যুক্ত করব না, সেই অবস্থায়। কিন্তু যখন ইলেকট্রিক সেলের সঙ্গে কোনো সার্কিট যুক্ত করি তখন যে পোটেনশিয়াল ডিফারেন্স পাই সেটাকেই আমরা বলে থাকি টার্মিনাল ভোল্টেজ। পরিষ্কার হলো কথাটা? যখন এরকমভাবে আমরা যখন একটা ব্যাটারিকে নিয়ে এলাম, এই যে একটু আগে আমরা দেখাচ্ছিলাম, এরকম যখন একটা ব্যাটারিকে নিয়ে এলাম বাজার থেকে কিনে এনে, ওর গায়ে লেখা ছিল 1.5 ভোল্ট, আমরা বিভবে মাপলাম একটা ভোল্টমিটার দিয়ে, সেটাও দেখতে পেলাম 1.5 ভোল্ট। তাহলে এখানে যে বিভব পার্থক্যটা পেলাম সেটা আসলে তার ইএমএফ এর সঙ্গে সমান, 1.5 ভোল্ট তার ইএমএফ এর সঙ্গে সমান। কিন্তু যখনই আমরা একটা এক্সটার্নাল সার্কিটকে যুক্ত করে দিলাম তখন আমরা দেখলাম যে ভোল্টমিটার রিডিং দেখাচ্ছে 1 ভোল্ট। তার মানে 1.5 ভোল্ট পাওয়ার কথা ছিল, আমি পাচ্ছি হচ্ছে 1 ভোল্ট। তাহলে যেই ভ্যালুটা আমরা পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের টার্মিনাল ভোল্টেজ বা প্রান্তীয় বিভব। এই কথাটাই আমি এখানে লিখলাম। দেখো, যখন ইলেকট্রিক সেলের সঙ্গে কোনো সার্কিট যুক্ত করি না তখন যে পোটেনশিয়াল ডিফারেন্স পাই সেটা হচ্ছে আমাদের ইএমএফ,
আর যখন আমরা ইলেকট্রিক সেলের সঙ্গে কোনো সার্কিট যুক্ত করি সেই অবস্থায় ওই ইলেকট্রিক সেল থেকে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা আমরা পাই প্র্যাকটিক্যালি সেটাই হচ্ছে আমাদের টার্মিনাল ভোল্টেজ। বোঝা গেল? তার মানে আমার পাওয়ার কথা ছিল 1.5 ভোল্ট, কিন্তু 1.5 ভোল্টের মধ্যে 0.5 ভোল্ট ওর ইন্টারনাল রেসিস্টেন্সের জন্য সেখানেই নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমি প্র্যাকটিক্যালি আমি পাচ্ছি হচ্ছে 1 ভোল্ট, তাই না? আমার পাওয়ার কথা ছিল 1.5 ভোল্ট, কিন্তু 0.5 ভোল্ট তার ইন্টারনাল রেসিস্টেন্সের মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এইখান থেকে এইখানে আমি অ্যাকচুয়ালি কি পাচ্ছি? 1 ভোল্ট, যেটা আমরা এইখান থেকে এইখানের মধ্যে পাচ্ছি, এই যে আমাদের 1 ভোল্ট। তাহলে এইরকমভাবে এইরকম একটা ইলেকট্রিক সেলের সঙ্গে তার ইন্টারনাল রেসিস্টেন্স এই দুটোকে ধরে নিয়ে তার অ্যাক্রসে যদি আমি পোটেনশিয়াল ডিফারেন্সটাকে মেজার করি, তার ফলে যেই পোটেনশিয়াল ডিফারেন্সটা পাই সেটাই হচ্ছে তার টার্মিনাল ভোল্টেজ ভি। তাহলে টার্মিনাল ভোল্টেজ বা প্রান্তীয় বিভবের ভ্যালুটা হচ্ছে আমাদের 1 ভোল্ট। পরিষ্কার? তাহলে এটাকে আমরা এরকমভাবে সাফিক্সে ধরে নাও টি লিখে দিলাম একটা, তাহলে বোঝা যাবে এটা হচ্ছে টার্মিনাল ভোল্টেজকে বোঝাচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি? টার্মিনাল ভোল্টেজ ভিটি, সেটা আসলে কি? আমার পাওয়ার কথা ছিল ই, কিন্তু আমি এই ইন্টারনাল রেসিস্টেন্স আর এর জন্য এইটুকু অংশ কম পাচ্ছি। 1.5 ভোল্ট পাওয়ার কথা ছিল, আমি পাচ্ছি 1 ভোল্ট, তার কারণ 0.5 ভোল্ট এই ইন্টারনাল রেসিস্টেন্সের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমি পাচ্ছি 1.5 মাইনাস 0.5, তাহলে কত পেলাম? 1 ভোল্ট। তাহলে যেটা আমি পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের টার্মিনাল ভোল্টেজ বা প্রান্তীয় বিভব। বোঝা গেল? তাহলে এই রিলেশনটাকে আমরা লিখে রাখি। এটা অ্যাকচুয়ালি আগের রিলেশন যেটা পেলাম ওটাই, এটা হচ্ছে আমাদের প্রান্তীয় বিভব। ভিটি বলে আমি স্পেশালি এটা বোঝাচ্ছি, যেটা আমাদের প্রান্তীয় বিভবকে বোঝাচ্ছে। হলো? তাহলে এখান থেকে আমি দুটো রিলেশন লিখি। এটা কি? আমরা পেলাম ভিটি ইজ ইকুয়ালস টু ই মাইনাস আই ইন্টু আর। এখানে আমাদের এই ভিটিটা কি বোঝাচ্ছে? ভিটি হচ্ছে আমাদের 1 ভোল্ট, সেটা আসলে কি? এই আর এর অ্যাক্রসে যে ভোল্টেজটা পাচ্ছি সেটাই। আর এর অ্যাক্রসে কত ভোল্ট পাচ্ছিলাম? 1 ভোল্ট, সেটা কত? ভি ইজ ইকুয়ালস টু আই ইন্টু আর। তাহলে এখান থেকে আমি ওহমের সূত্র থেকে কি লিখতে পারি? আই ইন্টু আর ইজ ইকুয়ালস টু ই মাইনাস আই ইন্টু আর। তাহলে এই আই আরটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে এখান থেকে লিখতে পারি আই আর প্লাস আই স্মল আর, সেটা হচ্ছে ইএমএফ এর সঙ্গে সমান। তাহলে এখান থেকে আমরা পেলাম আই ইজ ইকুয়ালস টু ইএমএফ ডিভাইডেড বাই আর প্লাস স্মল আর। এইটাকেও একটা বক্সের মধ্যে করে রাখি। ঠিক আছে? এবার দেখো এখান থেকে আমরা আরেকটা এক্সপ্রেশন লিখতে পারি, সেটা কি? ভিটি ইজ ইকুয়ালস টু ই মাইনাস আই ইন্টু আর, এটা পেয়েছি। তাহলে আই আরটাকে এই পাশে নিয়ে যাই আর ভিটিটাকে এই পাশে নিয়ে আসি। তাহলে আই ইন্টু আর ইজ ইকুয়ালস টু ই মাইনাস ভিটি। এখান থেকে আমরা কি লিখতে পারি? স্মল আর ইজ ইকুয়ালস টু ই মাইনাস ভিটি ডিভাইডেড বাই আই। আমরা ওহমের সূত্র থেকে কি জানি? এই ভিটিটা আমরা পেলাম আই ইন্টু আর, এই যে একটু আগে দেখলাম ভিটি মানে হচ্ছে আই ইন্টু আর। ভিটিটা কি বলছি? এই দুই প্রান্তের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স, এই দুই প্রান্তের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত পেলাম? 1 ভোল্ট। 1 ভোল্ট বলতে কী বোঝাচ্ছে? এই দুই প্রান্তের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। এখান দিয়ে আই কারেন্ট যাচ্ছে আর এর মধ্য দিয়ে, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স ভি ইজ ইকুয়ালস টু কত হলো? আই ইন্টু আর। তাহলে ভিটি ইজ ইকুয়ালস টু লিখতে পারি আই ইন্টু আর। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আই ইজ ইকুয়ালস টু ভিটি ডিভাইডেড বাই আর। তাহলে এটা আমি লিখতে পারি ই মাইনাস ভিটি ডিভাইডেড বাই ভিটি ডিভাইডেড বাই আর, মানে আর ডিভাইডেড বাই ভিটি ই মাইনাস ভিটি। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি ফাইনালি, আরটা এখানেই থাক, ভিটিটা ভিতরে নিয়ে যাও, তাহলে ই বাই ভিটি মাইনাস 1। এটা হচ্ছে আমাদের স্মল আর অর্থাৎ ইন্টারনাল রেসিস্টেন্স। এই এক্সপ্রেশনটা অনেক সময় প্রমাণ করতে দেয় পরীক্ষার সময়, যে প্রমাণ করো যে আর ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল আর ইন্টু ই ডিভাইড বাই ভিটি মাইনাস 1, যেখানে ভিটিটা হচ্ছে প্রান্তীয় বিভব বা টার্মিনাল ভোল্টেজ, ই হচ্ছে ইএমএফ, আর হচ্ছে এখানে বাইরে এক্সটার্নালি যে রেসিস্টরটাকে কানেক্ট করা হয়েছে সেই রেসিস্টরের রেসিস্টেন্স আর স্মল আর হচ্ছে এই যে ইলেকট্রিক সেলটাকে আমরা ব্যবহার করছি তার ইন্টারনাল রেসিস্টেন্স বা অভ্যন্তরীণ রোধ। পরিষ্কার?
তাহলে এর আগের আলোচনায় যেমনটা আমরা দেখেছিলাম যে ইলেকট্রিক সেল কি তার সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা আমরা পেয়েছিলাম, তার কনস্ট্রাকশন বা গঠন কীরকম সেটা আমরা দেখলাম, তারপরে দেখলাম যে তার ওয়ার্কিং প্রিন্সিপাল বা তার কার্যনীতিটা কীরকম সেটা আমরা দেখেছিলাম। আজকের আলোচনায় আমরা দেখলাম যে ব্যাটারির সঙ্গে যুক্ত তিনটে রাশি অর্থাৎ তড়িৎচালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইন শর্ট ইএমএফ বলতে কী বোঝায়, তারপরে দেখলাম ইন্টারনাল রেসিস্ট্যান্স বা অভ্যন্তরীণ রোধ বলতে কী বোঝায়, এবং সবশেষে দেখলাম যে প্রান্তীয় বিভব বা টার্মিনাল ভোল্টেজ বলতে কী বোঝায়, এবং সবশেষে এখানে দুটো ইম্পর্টেন্ট রিলেশন পেলাম যেটা পরীক্ষার সময় অনেক সময় এটা প্রমাণ করতে দেয়। ঠিক আছে, তাহলে ইলেকট্রিক সেল বা ব্যাটারি এর কার্যনীতি, তার ইএমএফ, তার ইন্টারনাল রেসিস্ট্যান্স ও টার্মিনাল ভোল্টেজ কি এই সম্পর্কে আশা করি একটা স্পষ্ট ধারণা তোমাদেরকে আমি দিতে পারলাম। তাহলে আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। সুস্থ থাকো, ভালো থাকো, সঙ্গে থাকো। ধন্যবাদ।